আছে কি? আমি কি শুরু করব? নমস্কার বন্ধু, সোশিও লিটারারি গ্রুপ থেকে আমি স্নিগ্ধা নাথ আপনাদের সামনে আজকে কবিতার লাইভ অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। কবিতার লাইভ হিসেবে এটা আমার প্রথম অনুষ্ঠান। শতদলের ডাকে সাড়া দিয়ে শতদলের সামনে উপস্থিত। তো আমি আপনারা যারা সবাইকে আমি আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, অবশ্যই শতদলকে, কারণ তার প্রচেষ্টাই আমি আজকে আপনাদের সামনে এসেছি, আপনাদের সামনে এসে বসতে পেরেছি। আমি শতদল বলেছিল আমার নিজের কথা কিছু বলবো। নিজের কথা কি একটু একটু লেখালেখি কর, কখন থেকে শুরু সেটা আমাকে বলেছিল বলার জন্যে। কখন থেকে শুরু বললে, ছোটবেলা ছড়া টড়া পড়তাম, সে থেকে একটা সাহিত্যের প্রতি অনুরাগ জন্মেছিল। লেখালেখি শুরু করেছি স্কুল লাইফে, স্কুল জীবনে। সেটা সেভাবে বলা যায় না কবে। এই স্কুল জীবনে বয়ঃসন্ধিকালে যখন মানুষের মধ্যে সেই নিজেকে প্রকাশ করার একটা বাসনা থাকে, নিজের কথা বলার, চারদিকে সব কিছু জানার, সব কিছু নতুন করে দেখার, সব কিছু আত্মস্থ করার, সেরকম একটা সময়ে সবাই কিছু লিখতে চায়, কিছু বলতে চায়, নিজেকে প্রকাশ করতে চায়। এইরকম একটা সময়ে আমিও লিখেছি। সেই সব লেখা বেশিরভাগ ক্ষেত্রেই সেই সময় একটা নতুন নতুন একটা উপলব্ধি থাকে। তো এটা একটা গীতি কবিতার মতো কিছু লেখা হতো। এগুলো আজকে সময়ে আর খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যায় না এগুলো। তারপরে যখন আমি কলেজে ভর্তি হই, জিসি কলেজে পূর্বশ্রীতে আমি লিখেছিলাম, তখন গল্প লিখেছিলাম। তারপরে আমি ওখান থেকে চলে যাই কাবুগঞ্জে আমার বাড়িতে। সেখানে প্রকৃতির কূলে আমাদের বেড়ে ওঠা। তো কাবুগঞ্জ কলেজ থাকার সময় কলেজ ম্যাগাজিনে, দেয়াল পত্রিকায় আমি লিখেছি। তারপরে পড়া শেষ হলে চলে আসি শিলচরে চাকরি সূত্রে। সেই সময়কার লেখাগুলো এখন আর খুঁজে পাওয়া যাবেও না। তো আমি স্বাভাবিকভাবে যেগুলো খুঁজে পাওয়া গেছে বা যাবে সে থেকে কিছু পড়ব। তার আগে আমি লাইভ অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আজকে স্মরণ করছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে। আগামীকালকে তার জন্মশতবার্ষিকী। তো তার কবিতা দিয়ে আমি আমার লাইভ অনুষ্ঠান শুরু করছি। তার কবিতা পাঠ করার মতো। জন্মভূমি। তিমির বিনাশী তুই, বুকের পদ্ম, দিঘির কান্নাকে শিশুর মুখের রৌদ্রে, শান্ত উষার আগুনে রাত্রি ভোর হয়। পদ্মের পাতায় জলে মন্ত্রগুলি অবাক ভোরের পাখি, আর আগুনের রঙে রাঙা মানুষের শোক। জন্মভূমি, তোর পায়ে মাথা রাখতে স্বাদ হয়, তোর পায়ে মাথা রেখে জেগে উঠতে স্বাদ হয়। ফুলের ফলের সবুজ শস্যের গানে ধান ক্ষেতগুলি
বুকের বসন খুলে ডাক দে পৃথিবীর সাদা কালো হলুদ শিশুকে। তুই তিমির বিনাশী, তাই কুরুক্ষেত্রের প্রতিটি রক্তের ফোঁটা এমন নির্মল। তার আরেকটি কবিতা আমি পড়ব। আসলে বীরেন্দ্র চাট্টা এমন একজন ব্যক্তি, তিনি অত্যন্ত সমাজ সচেতন, পরিবেশ সচেতন, মানুষ সচেতন, সংবেদনশীল একজন কবি। তার আরেকটি কবিতা আমি পড়ছি। মানুষ রে তুই, মানুষ রে তুই সমস্ত রাত জেগে নূতন করে পড় ভূমির বর্ণ পরিচয়। পায়ের নিচে তোর গভীর হচ্ছে চোরালির যে ভীষণ ঘুমের শূন্যতা। তুই সারা জীবন শিখলি পরের মুখের কথা, শুধুই কথা। রাজেশ্বরী জননী তোর, তাই উপসে রাত্রি কাটায়। বোঝে না তোর মুখের কথা, বুঝে না তোর মুখের ভাষা। কি অপূর্ব মমতায় তিনি লিখেছেন তার জন্মভূমি নিয়ে তার এই কবিতাগুলো। আমি যে কানেক্ট বলছে, হ্যাঁ এসছে। তো আমি এবার পড়ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমরা এসেছি। তার আগে একটু কথা বলে নিই। আসলে শতদল যখন আমাকে লাইভে আসতে বলেছিল, আমার মনে হয়েছিল একটা এই বিক্ষুব্ধ সময়ে যখন আমরা চারিদিকে অত্যন্ত বাজে অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি, লাইভ প্রোগ্রাম করাটা কি ঠিক? তারপর শতদলের আগ্রহে যখন এলাম, তখন মনে হলো যারা অন্তত সমাজ নিয়ে, আমাদের এই সময়কে নিয়ে ভেবেছেন, তাদের কথা কিছু বলবো এই লাইভ প্রোগ্রামে। তো সুকান্ত ভট্টাচার্যের কথা আমরা সবাই জানি। অত্যন্ত কম বয়সে তিনি চলে গেছিলেন। তো তার কবিতা আমরা এসেছি। কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্ন, তাই দোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ, যারা তা হারায়, তারাই ভরিয়ে তুলেছে সাড়ার হৃদয়ে বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল। কে যেন ক্ষুব্ধ ভমরারে যাকে ছুঁড়েছে ঢিল, তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশাহারা, হাতের স্পর্শে কাজ হয়ে সারা কাঁপে মিছিল। তারা এলো আজ দুর্বার গতি, চলে মিছিল। আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল, জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেনিল। উধাও আলোর নিচে সমারোহ, মিলিত প্রাণের একই বিদ্রোহ। ফিরে তাকানোর নেই ভীরুমোহ, কি গতিশীল। সবাই এসেছে, তুমি আসনিক, ডাকে মিছিল। একটি কথায় ব্যক্ত চেতনা, আকাশে নীল দৃষ্টি সেখানে, তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত দ্বার, থাক অরণ্য থাক না পাহাড়। ব্যর্থ নোঙর নদী হব পার, খুঁটি শিথিল। আমরা এসেছি মিছিলে, গর্জে উঠে মিছিল। সুকান্তর রচনায় আমরা এভাবে পাই মানুষকে ডাক দেওয়া, মানুষকে, সবাইকে সমবেত হয়ে এই দুঃসময়ে সবাইকে এক হয়ে দাঁড়াবার গান। তো আমি কি কিছু কমেন্ট পড়ে নিই। জয়শ্রী ভট্টাচার্য লিখেছেন, ভালো লাগছে অনুষ্ঠান। মুহাজির হোসেন চৌধুরী, উপলব্ধির সুন্দর প্রকাশ। বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমার এক অনুসরণীয় কবি, তার কবিতা আবৃত্তিতে তৃপ্ত হলাম। শতদল বলছে ভালো আছে কবিতাও, তোমার পাঠ দারুণ। আচ্ছা ঠিক আছে। তো আমি এবারে সবচেয়ে বাঙালির সবচেয়ে আপনার মানুষ রবীন্দ্রনাথের কথায় যাব। রবীন্দ্রনাথ বাঙালিকে সেই জায়গায় নিয়ে এসেছিলেন, বাঙালিকে, বাঙালির সত্তাকে আত্মপ্রকাশ করিয়ে দিয়েছিলেন। আজকে এমন একটা সময় যে রবীন্দ্রনাথ মুক্ত চিন্তায়, মুক্ত শিক্ষায় বিশ্বাসী ছিলেন, তার উপরে আজকে স্বার্থান্বেষী দল আঘাত হানতে চাইছে তার মুক্ত ভাবনাকে। তাকে কিভাবে থেকে দূর করা যায় সিলেবাস থেকে, তারও একটা প্রচেষ্টা চলছে। আজকের এই সময়ে দাঁড়িয়ে কবিতা না পড়লেই যেন হয় না, সেটা আমার মনে হয় আজকের সময় সবচেয়ে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে প্রশ্ন কবিতাটা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে।
তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেনেছি নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। আমার মনে হয় তার এই ধরনের বিষয়গুলো আরও, তার অনেক কবিতা আছে যেখানে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে, প্রচলিত শোষণ ব্যবস্থার বিরুদ্ধে, এবং সেজন্যই হয়তো তাকে আজকে তাকে ট্রিগার করা হয়েছে, আজকে তাকে নিশানা করা হয়েছে, তাকেও দেশদ্রোহী বানানোর একটা চক্রান্ত চলছে। তো অভিজিৎ চক্রবর্তী লিখেছে, পড়ুন, ভালো লাগছে, একটা শঙ্খ ঘোষকে পড়বেন। আমি শঙ্খ ঘোষ আজকে রেডি করিনি, আমি সরাসরি চলে যাব আমার এই উপত্যকার, এখনকার আমাদের উপত্যকার কিছু মানে অগ্রজ কবির রচনায়, অগ্রজ কবির লেখা পড়ব আমি। তো আমি আমার নিজের কথা বলতে বলেছিলাম, গিয়ে বলেছিলাম ছাপার অক্ষরে লেখার পরে আমি যে পত্রিকার সাথে আমার বর্তমানে যোগাযোগ সেটা হচ্ছে আমাদের সমকাল, গণতান্ত্রিক লেখক সংস্থার মুখপত্র আমাদের সমকালের বর্তমান সম্পাদিকা আমি। এর আগে আমি কিছু কিছু পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম, যেমন ত্রয়ী, তারপর চম্পাকলি, তারপরে যুক্ত ছিলাম আমি স্রোতস্বিনী, অনির্বাণ পত্রিকায় আমি লিখেছি, অনির্বাণ শিখা। এখন তো আমি এখন পড়ব সঞ্জীব কুমার দাশের। একটা সময়ে গণতান্ত্রিক লেখক সংস্থাতে মানে শিলচর এবং বরাক উপত্যকার এমন কোনো রাইটার ছিলেন না যারা এখানে লিখেছেন, যারা এই গণতন্ত্রপ্রেমী, কবিরা তো গণতন্ত্রপ্রেমী হবেনই, তো তারা লিখেছেন। তো সেই সময়ের গণতান্ত্রিক লেখক সংস্থার প্রতিষ্ঠাতা একজন কবি সঞ্জীব কুমার দাস, যিনি আজকাল তার মায়োপিয়ার জন্য বাড়িতে বন্দী হয়ে আছেন, লেখালেখি প্রায় বন্ধ, পড়াশোনাও বলতে গেলে বন্ধ। তার কবিতার বই আছে কিছু ভালোবাসা, সেই দুটো কবিতা পড়ছি। এই ভূষণ্ডির মাঠ, জানি এই ভূষণ্ডির মাঠ পেরোলেই পৌঁছে যাব অকুস্থলে, যেখানে যাব বলে সাত সকালে উত্তরিয়ে ভাজা তণ্ডুল বেঁধে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। মাথার উপর খা খা করা রোদকে নিয়ে সাত পুরুষের ফিটে এবার ঘুঘু চড়বে। আমার এইখানেতেই জীবন মরণ জানি। এই মাঠ পেরোলেই জন্ম হলে সূর্যি ডুবা দিঘির পাড়ে তাল ভোমরার পরানাটা রূপর শেখ সিন্ধুকে, পথের মাঝে ভয়ের কাঁটা বিছিয়ে রাখে লোহার মুকুট জানি। জানি বলেই যাওয়া আসা এমনতর সহজ হয়ে যায়। অত্যন্ত সচেতন এই কবির আরও একটা কবিতা, ভীষণ আবেগমথিত কবিতা, ভালোবাসার কবিতা, পরিশুদ্ধ হবে বলে। জন্ম ঋণ পরিশোধে কিছু ভালোবাসা দিয়ে যাও। এইখানে জোনাকির মতো আগুনের ফুলকি জ্বলছে আর নিভছে, আগুনের মধ্যেই পরিশুদ্ধ হবে বলে। কিছু ভালোবাসা সমর্পণ করো এইখানে, নবান্নের অন্ন যেখানে আকড়া, যেখানে ঈশ্বরের মতো আকাশে ঝুলে থাকে নষ্ট চাঁদ, আর নিষেধের নিগড়ে, নিষেধের অসংখ্য নিগড়ে আড়ষ্ট আমাদের যাত্রা। তার এই লেখাগুলো অনেক আগের, কিন্তু আজকের সময়ে সমানভাবে প্রাসঙ্গিক, আজকের সময়কে সমানভাবে চিত্রিত করে তার লেখাগুলো। আমি একটু জল খেয়ে নিই, গলায় প্রবলেম।
আমি এবার পড়ছি জিতেন নাগের কবিতা। এটা প্রকাশিত হয়েছে পাগল বনের মৃত্যু উপত্যকা সংখ্যায়। জিতেন নাগ আমাদের একজন অগ্রজ কবি। আমার কাছে সবার লেখা নেই, যাদের লেখা আমি সংগ্রহ করতে পেরেছি তাদের লেখাই আমি পড়ব, এবং আজকের সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাদের লেখা আমার মনে হয়েছে তাদের লেখা। জিতেন নাগের কবিতার নাম পূর্বাভাস। চারিদিকে লং মার্চ, মৃত্যুর মতো কালো ধরেছে মুঠোয় ভয়। রা কাড়ে না হাওয়া, ঠায় দাঁড়িয়ে কাঠ, চরাচরি বিস্ময় ভয়। নদীর ভিতরে সেধি নদী উপবীত, বাধা জট, সভ্যতা নিরাশ্রয়। শিশু লেপ্টে আছে মায়ের বুকে, দারুশিল্প পুড়ছে সময় ভয়। জিতেন নাগ এখন নেই, তিনি চলে গেছেন না ফেরার দেশে। পীযূষ রাউতের কবিতা পড়ছি। পীযূষ রাউতের কবিতা প্রতিবাদ। পীযূষ রাউত অবশ্যই একজন বিখ্যাত কবি, তার কবিতা অনেকেই পড়েছেন। তো আমার কাছে যে কবিতাটি এই মুহূর্তে আছে সেটা হচ্ছে প্রতিবাদ। খা খা সব গিলে খা, এই বলেই বক্তা নিমেষের মধ্যেই আত্মগোপন করল ইঁদুরের গর্তে। একজন চরিত্রহীন মাস্টারমশাই বললেন, দেখলে তো এই আমাদের চরিত্র, বদলে গেছে প্রতিবাদের ভাষা এবং অ্যাকশন। রুখে দাঁড়াবার হাত নেই, পা নেই। এই যেমন টিম ইন্ডিয়ার ধোনি, নেই বলেই ভোট প্রহসনে সেজেগুজে অংশ নেই, নেই বলেই ভোট প্রহসনে সেজেগুজে অংশ নেই। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আগুনের সর্বনাশ দেখি, আগুনের ভাষা আমরা আদতেই বুঝি না। সত্যি, আগুনের ভাষা হয়তো আমরা আদতেই বুঝি না। এবারে পড়ব আমি দিগ্বিজয় পালের কবিতা। দিগ্বিজয় পাল ওই গণতান্ত্রিক লেখক সংস্থার একজন প্রতিষ্ঠাতা সদস্য সম্পাদক ছিলেন। তার কবিতা, তিনিও নেই এখন, তার কবিতা পাওয়া যায় না খুঁজে, আমি পেয়েছি একটা, পড়ছি। দিগ্বিজয় পালের কবিতা আশ্চর্য সংকটে। অন্ধকার 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 হিমেল পরশে, এখানেও মানুষ হাঁটে আশ্চর্য সংকটে। স্থির নেত্র লাল জবা ফুল, অং শঙ্কাশং জবা কুসুমং, সূর্যের বন্দনা, রাত ভোর দুহাতে কুণ্ডল করে স্তুতি। হে শীত, এইবার এসো, উষ্ণতাকে পথ করে দাও। যে পথে সঞ্চিত কিছু তাপ নাভিরন্ধ্র মূলে, যে পথে সঞ্চিত কিছু আলো তৃতীয় নয়নে বিশাল মশাল হয়ে অনিবার্য প্রজ্বলিত হবে। হে আলো, তুমি ফিরে আসো এই পাতাল গহ্বরে, যেখানে পথের রেখা অবিরাম কাঁপে চোখের মণির মতো গাঢ় অন্ধকারে। সেখানে নৈশব্দ পতনে শব্দ, শব্দ জাগে নৈশব্দ শাসনে। সেখানে পাথর হয়ে স্থাণু মানুষের মুখ সারি সারি আলোর অভাবে। সেখানে মুখের খোঁজে নিষ্পলক চোখ, আলোর অভাবে স্থির বরফ শীতল। হে সূর্য, তুমি জেগে ওঠো মেঘের আড়াল থেকে, সূর্য এনে দাও এই হিমের সাম্রাজ্য থেকে, হিমানী প্রপাত থেকে অনির্বাণ ধূমকেতু হও। তোমার পুচ্ছের ছটা ছুঁয়ে দিক ধুয়ে দিক চক্রবাল। আলোর মণ্ডল এসে বিচ্ছুরিত হোক এই স্থির দেহে রক্তে, উষ্ণতাকে ফিরে দাও প্রাণের স্পন্দন। তাদের কবিতা। দিগ্বিজয় পাল অত্যন্ত সাধারণভাবে মানুষকে তিনি ছিলেন। বলতে গেলে শিলচর শহরে দিগ্বিজয় পাল এক অনন্য মানুষ ছিলেন। তার একটা হোমিওপ্যাথিক কারখানা ছিল, হোমিওপ্যাথিক ওষুধের দোকান ছিল। তিনি ডাক্তার যত না ছিলেন তত কবি, আর কবি যত না ছিলেন তত ছিলেন সংগঠক। তো আমরা অনেকেই তার মাধ্যমেই শিলচরের সাহিত্য জগতে প্রবেশ করেছিলাম। তো এবারে শিলচরের যে বিখ্যাত কবির নামে শিলচর পরিচিত হয়, সেই শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা পড়ব। শক্তিপদ ব্রহ্মচারীকে অনেকেই মনসা মঙ্গলের কবি বলে থাকেন।
তো আমি তার মনসামঙ্গলটাই পড়বো না, মনসামঙ্গল পড়বো না, একটা কবিতা আছে ছন্দ মিলে, সেটিই পড়বো, শুধু ছন্দ মিলে। কেবলই দুঃখের দিকে মুখ রেখে হাঁটি, তুমি পরিপাটি সংসার সাজিয়ে রাখো কার? রথাস্য থামাও বৃদ্ধ, রাখে গুরুভার। কেবলই মাটির দিকে নেমে পড়ে মন, তোমার অর্জন কিছুই রাখিনি বেঁধে। এইবার শীতে দেখা হবে, মেলা যাবে সুরেলা সঙ্গীতে। স্থির কারুকার্য নয়, শুধু চারুবাক, শব্দময় অন্ধকার, বিষণ্ণ মৈনাক, পঙ্খ কাটা পয়থি সলিলে গেথে রাখো, বেঁধে রাখো শুধু ছন্দ মিলে। আশ্চর্য কবিতা। তার অনেক কবিতা অনেকেই পড়ে থাকেন, আমার এটা মনে হলো তাই পড়লাম। এবারে আমি পড়ব আরেকজন কবি, বরাক উপত্যকার আরেকজন কবি, সমাজ সচেতন বিষয়ে এক সময়ে অনেক অনেক কবিতা লিখেছেন তিনি। তো তিনি হচ্ছেন বিজয় ভট্টাচার্য। বিজয় ভট্টাচার্যের কবিতা পড়ছি আমি। বিজয় ভট্টাচার্যের কবিতা আমরা যখন শিলচরে আসি 19-এর প্রোগ্রামে উদাত্ত কণ্ঠে তার কবিতা পাঠ শুনতাম, মোহিত হয়ে যেতাম। তো তার কবিতা পড়ছি আমি, আমার স্বদেশ জুড়ে। কবিতাটি 1983 সালে আসামে সংঘটিত বর্বরোচিত যে নেলি হত্যাকাণ্ড হয়েছিল, গণহত্যাকাণ্ড হয়েছিল, তার প্রেক্ষাপটে লেখা। আমার স্বদেশ জুড়ে। আমার স্বদেশ জুড়ে উদয়াস্ত নাম সংকীর্তন, গণতন্ত্র স্তোত্র পাঠ, দিবারাত্র গণজাগরণ। মাটির মৃদঙ্গে বল সনাতন নাম গান শুনি, অহিংসার বীজমন্ত্রে মুছে যায় সর্বদুঃখ গ্লানি। তুমিও মেলাও কণ্ঠ, সে আসরে নামাবলী পড়ে, অনন্ত বাসুকি নাগ অহরিনিশি শিরে ছত্র ধরে। আজ কোন প্রত্যন্ত প্রদেশের রাত চূর্ণ হল প্রিয় বুলেটে, আজ কোন মানুষের গণতন্ত্রে সারাদিন অন্ন নাহি পেটে, আজ কোন মানুষের রক্তপাতে নদী হল পূর্ণ কপিলি, আজ কোন মানুষের বাস্তুভিটে জলে পুড়ে গহ্বর নেলি, আজ কোন মানুষের অশ্রুজলে বিকশিত শোকের প্রতিমা, আজ কোন চামারিয়া গ্রামে আকাশে ভরাট পূর্ণিমা। কিছুই যায় না শোনা, দিবারাত্র নাম সংকীর্তন, দেবীর করুণাধন্য চৈতন্য পুরবাসী জন। সংকীর্তনে মুখরিত এ আমার তোমার স্বদেশ, মানব দেবতা কাঁদে, যাত্রা তার অনন্ত উদ্দেশ। সত্যি আমাদের এখন সংকীর্তনের মাঝখানে আমাদের ভুলেই যাই আমাদের মানব দেবতা, সাধারণ মানুষের কি যন্ত্রণা। তা আমি একটু কি পড়ব, কি কি এসেছে। দিগ্বিজয় দা মানে কবিদের আড্ডা, লিখেছেন শতদল আচার্য। সত্যি শতদল, সেই সময়টা কত দোকান ঘরেছে আমাদের কেটেছে। প্রসন্ন চক্রবর্তী দারুণ, দিদি শিখা রায় দারুণ, আদিমা বিনম্র শ্রদ্ধা জানাই, মঞ্জুবিলা সিম্বল পাঠিয়েছি, সঞ্জিতা আমার আপনার কবিতা শোনান দিদি। সে শোনাবো, আমি যখন এসছি আমার কবিতা তো শোনাবো, সেই ফাঁকে আমি কিছু আমার মানে পছন্দের কবিতাও শুনিয়ে নিই, সেটাই। শিখা রায়, দোলাদেব খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। এখন আমি দুটি কবিতা পড়ব, সেই দুটি হচ্ছে বাংলার পাশেই, মানে আমাদের বাগান অঞ্চলে যে ভাষা ব্যবহৃত হয়, আমরা যদিও বলি সাদ্রি, ওরা বলেন ছিলোমিলো ভাষা, সেই ভাষায় দুজনের কবিতা পড়ব আমি। প্রথম কাজল দেমতা। কাজল দেমতা চা বাগানের একজন বিখ্যাত লেখিকা, কবিতা এবং গল্প দুটোই লেখেন। তো তার কবিতা, ছিলোমিলো ভাষার একটা কবিতা, স্বপন দেখা। কোথার যাবক রে বেটা শুনি, বহুত দূর আমরা যাতে তো নাই পারি, তব খেতিও কি করি, বাবুদের মকাই, মির্চি, কলাই, ধান তো আছেই। দেখ বাপ, ইতনা কঠিন দিন আসবে কে জানতো। আমার হাতিয়ার তো দাগ উড়াল, ইচ্ছা হয় তো বাবু হবি, নতুন নতুন কাপড়া পিঁধবি, তবু তোকে নিয়ে গরু ছাগল চড়াই। পাহাড় মাটি গাং বাওড় পাড়াতে সাদ, দৃষ্টি যে আমার ভাঙছে বাপ, কে জানতো ইতনা কঠিন দিন আসবে।
হাতে থাক আমার কুড়াল আর টাঙ্গি, কলম নিতে হবে, কলম নিতে হবে তোকে, তবেই তো থাকবিস বেটা তুই সুখে। আমি জানি না আমি ঠিকঠাক পড়তে পারলাম কিনা, তার পড়া সম্ভব হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তো আরেকজন যিনি এইরকম লিখেছেন তিনি হচ্ছেন অভিজিৎ চক্রবর্তী। যদিও তিনি বাঙালি, তিনি কিন্তু এই পাতিছড়া চা বাগানে ছিলেন এবং সেই সূত্রে অনেক বাগানের ভাষায় কবিতা লিখেছেন। তার একটা কবিতা বাঁশি ও বেসুরা, এটা ছড়া আসলে। চুপকে সাঞ্জেই আন্ধেরা ঝুপকে, দিনে মন কামে কাজে বসে না, কিটা হলে অঘটন ঘটে না, কিটা হলে অঘটন ঘটনা, ঝুপ ছাড়ে লস্কর লম্বর শুনশান, কচ্চিত হল্লা না সুরটান, লেরকাড়া নুনুমিনি সব্বাই কি যেন বোবায় পালে লেনটাই, চুপচাপ নিঃসার ই পাশে অফিস আর বাবু পাড়া তোরাসে, চুপচাপ নিঃসার ই পাশে অফিসার বাবু পাড়া তোরাসে, সাহেব টিলার দিন বাংলা লাগে তারে ঝুপ ঝাড়ে জংলা, চাচাতুর প্রাণ বাঁচায় এই হাল, সারাটা বাগান জুড়ে আলে কাল, ঝুমুরের নাচ গান বন্ধ, ঢোলকে বেতালে বাজে ছন্দ, চুপসা মাদলে তাল বাজে না, বাঁশিও বেসুরো তাই বাজে না। হ্যাঁ, আমাদের বাঁশিও বেসুরো হয়ে গেছে, তাই আর বাজছে না। আমি এখন ভারতের বাইরের দুজন কবি কবিতা পড়ব, আমার ইচ্ছে হচ্ছে আপনাদের পড়ে শোনাই। একজন হচ্ছেন ভিক্টর জারা, চিলির কবি। এই কবি একদিকে রূপকার, গীতিকার, গিটার বাদক, নাট্য পরিচালকও ছিলেন, গায়কও ছিলেন। তাকে মার্কিন মদতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বন্দি করা হয়েছিল এবং অজস্র অত্যাচারের পর তিনি মারা যান জেলে। তার একটা কবিতা অনুবাদ করেছিলেন সব্যসাচী দেব, আমি পড়ছি। মুক্ত গান। আমার কবিতা একটি ঘুঘুর মতো, খুঁজে বেড়াচ্ছে বাসা বাঁধবার ঠাই, ছড়িয়ে দিচ্ছে ডানা দুটি বিস্তারে, উড়তে উড়তে কেবল উড়তে চাই। আমার গান তো মুক্ত গানের ধারা, বিলিয়ে দেবে সে নিজেকে অবাধ করে, যে কেউ চাইবে নিতে এই গানগুলো, যে কেউ চাইবে উড়তে মুক্ত আকাশে। আমার গান তো এক শিকলের মতো, শুরু নেই যার, নেই তো ইতিও কোনো, প্রতি সংযোগে খুঁজে পাবে ঠিক যেন সব মানুষের গানের উচ্চারণ। চলো হে সকলে একসাথে গান গাই, এই পৃথিবীর সব মানুষের জন্য। সেই গান সে তো একটি ঘুঘুর মতো, উড়ছে হচ্ছে হৃদয় ছোঁয়ার সেতু, আকাশে ঝাঁপিয়ে মেলে দিয়ে দুই ডানা, উড়তে উড়তে কেবল উড়তে মানা, উড়তে উড়তে কেবল উড়তে চাওয়া। আমার গান তো স্বাধীন গানের ধারা। আরেকজন কবি, ইরানের কবি, কতদিন আগে ফেসবুকে তার কবিতাগুলো বেরিয়েছিল। ইরানের কবি সাবির হাকা, একজন মজদুর যার রাত্রে ঘুমাবার জায়গা থাকে না, সারা রাত যিনি হয় হাঁটেন, না হয় কোথাও না কোথাও বসে থাকেন, বসে রাতে একটু জিরিয়ে নেন, সেটাই, তার কোনো ঘর নেই। তো সাবির হাকা আসলে একজন নির্মাণ শ্রমিক, তিনি আবার কবিও। তার ছোট ছোট দুটো কবিতা, আপনি কি কখনো তুৎফল দেখেছেন, যেখানে পড়ে, এগুলো সব অনুবাদ, এটার অনুবাদ কে করেছিলেন আমার এখন মনে নেই, আমি লিখে রাখিনি। আপনি কি কখনো তুৎফল দেখেছেন, যেখানে পড়ে সেটুকু মাটির উপর ওর লাল রঙের রসের দাগ হয়ে যায়, পড়ে যাবার মতো যন্ত্রণাদায়ক আর কিচ্ছু নেই। আমি কত মজদুরকে দেখেছি বড় বড় ইমারত থেকে পড়ে যেতে, আর পড়ে গিয়ে ঠিক তুৎফল হয়ে যেতে। একটা ছোট্ট কবিতা, ঈশ্বর।
ঈশ্বরও নিশ্চয়ই একজন মজদুর। ঈশ্বর যেন সর্বশ্রেষ্ঠ ঝালাই মিস্ত্রি। গোধূলি আলোতে ঈশ্বরের চোখ লাল হয়ে ওঠে, আর রাত্রি পর্যন্ত শতছিদ্র হয়ে যায় তার চোখ। কি অসাধারণ কবিতা, অসাধারণ, সত্যি অসাধারণ কবিতা এগুলো। আমি পড়ছি। স্মৃতি দত্ত সুন্দর, সঞ্জিতা কবিকে স্যালুট। মঞ্জুরি লিখেছেন মুক্ত গান পড়ার জন্য ধন্যবাদ, এসব পড়া হয় না সচরাচর। আদিমা লিখেছেন সেলাম। সাবিরা কা, চন্দ্রিমা দত্ত ওয়াচিং। আচ্ছা ঠিক আছে। সবাই বলছে আমার কবিতা আমি পড়বই, আমার কবিতা তোমাকে পড়তেই হবে। তার আগে আমি আমার সময়ের কয়েকটা কবিতা আমি পড়ছি। সিদ্ধার্থ শঙ্কর দত্ত, যিনি আজকাল বিশেষ লিখেন টেকেন না, এককালে লিখতেন, ভীষণ সচেতন। তার একটা কবিতা শেকড়। এখানেই আমার শেকড়, যেখানে দাঁড়িয়ে ঢুকছে গোটা শহর, ওই চাতালেই আমার ঘুম। উপক্রমণিকার কাছে দাঁড়িয়ে কাঁদে গর্ভবতী রোদ। অনাসক্ত এই আবেশে লেলিহানে শেখা জালো, জালো অনন্য আগুন। দেশ কাল মারিয়ে, পুরুষার্থ চরিতার্থ মারিয়ে প্রত্যয়ী শস্যের কাছে যাব। আনো পালকি, আনো লোকালয়, আভূমি বনফুলে সাজাও, সাজাও দুরন্ত সাগ্নিকের মতো। আমাকে চাঁদের কাছে নিয়ে চলো, আমার কুকুর চাঁদ ধরতে চায়। দাও, ধরতে দাও অক্লেশে নদীর মতো সমুদ্রকে, সমুদ্রের মতো নীলকে, নীল নীলের মতো আকাশকে, আকাশ আকাশের মতো ভালোবাসাকে, ভালোবাসা ভালোবাসা আমি মায়ের কাছে নিয়ে যাব। আমাকে সিলভারের জাহাজ দাও। অবাঞ্ছিত রাত্রিরা আমায় ছিন্নমূল রেখে যায় অপার্থিব উজানে, ওই উজানেই আমার ক্ষোভ। আমার পেছনে পাথর রাখো, পাথর অসম্ভবের মতো, পাথর নিংড়ে জল নেই, জল আমার তৃষ্ণায় দাও। সাজাও আমাকে স্বপ্ন দিয়ে, ঝরা রাজরসে আমায় জড়াও। আমাকে বাসর ঘরের নববিবাহিতার লজ্জায় ঢাকো। পৃথিবীর যাবতীয় ঘৃণা, স্বর্গ মর্ত পাতালের ঘৃণা আমাকে উপচে দাও। হায়, এখনো এই মৃত্যু উপত্যকাই আমার দেশ, এখনো এই জল। পরের কবিতা যেটা পড়বো, এটা সৌগত পুরকায়স্থ। সৌগত পুরকায়স্থ এখন আর বরাক উপত্যকার বাসিন্দা নন। তার কবিতা এক সময় অনেক লিখেছেন। তার কবিতা এটা হচ্ছে 19-এর কবিতা, ছোট্ট কবিতা। কথা দাও, ছিন্নমূল বেঁচে থাকা আর নয়, রিক্ত হোক শ্মশান শিলার সম্বৎসরের সমূহ সঞ্চয়। আসুক প্রলয়কাল, সুধে যেও অস্তিত্বের ঋণ, উদ্ধত গ্রীবা তুলে ওই আসে ওই রাজবংশী দিন। আরেকজন কবি সপ্তর্ষি বিশ্বাস। সপ্তর্ষি বিশ্বাসের একটা কবিতা, অন্ধ তীরন্দাজ। দুইজন অন্ধ তীরন্দাজ মুখোমুখি দাঁড়িয়েছে আজ। তনে আছে শব্দবেদী বান, ভেসে আসে পাহাড়ের গান। না গিয়ে শুধুই ঝিঝির, অথবা ঝর্ণার জলে ভাসে দাহ্য তলোয়ার। দুইজন অন্ধ তীরন্দাজ মুখোমুখি দাঁড়িয়েছে আজ। উড়ে আসে ঝিঝিদের স্বর, কে জিতবে, আমি না ঈশ্বর? পীযূষকান্তি দাসের একটা কবিতা পড়ার ইচ্ছে, আমি পড়ে নিচ্ছি। পীযূষকান্তি দাস কিছুদিন আগে গত হয়েছেন। কবিতা এবং জলছবি। বৃহন্নলা বাগানে সঞ্চিত আমার সবকটি বনসাই শব্দ, বিবর্ণ জলছবি, অগুন্তি সব ছাপ মাখা রং, দুঃখ মাখা রং পেন্সিল,
বর্ধিষ্ণু জীবনের সবটুকু জল এবং সবরই সত্তা শেকড় শুদ্ধ তোমায় উপহার দিলাম আমার একান্ত একাকিত্ব, আমার সব কোটি ব্যঙ্গময় ব্যথা, সত্তা এবং একাকিত্ব উজাড় এবং উপুড় করে তোমাকে দিলাম। আদিগন্ত নীলিমায় বিস্তৃত একটি কবিতা আমায় উপহার দিও, কিংবা উপহার দিও সবুজ শরীরে ঘ্রাণে এক কুমড়ো ডাঁটা জল ছবি। আসলে এগুলা রেখেছি তো কোথা থেকে হঠাৎ কোথায় কোথায় চলে যায়, খুঁজতে হয় আবার। আমি একটা কবিতা পড়ব সুশান্ত করের। সুশান্ত কর একসময় খুব লিখতেন, এখন অধ্যাপনা করছেন, লেখা ছেড়ে। একসময় ছাত্র আন্দোলন করতেন এবং সেই সময় কবিতাও লিখতেন, খুব ছোট্ট দুটো কবিতা। একটা কবিতার নাম হচ্ছে যুদ্ধ। প্রথম যে মার্কিনী মিসাইল ছুটে আসে বাগদাদের দিকে, সে আজ হোক কাল হোক বিদীর্ণ করে যাবে আমারও হৃদয়। সখী, এ না হলে কখনো কি কোনো স্বদেশ মুক্ত হয়? এ হৃদয়ে তুমি আছো, আহত তুমিই হবে, এ একটি মাত্র বেদনা আমার, একটি মাত্র ভয়। আরেকটা ছোট্ট কবিতা ওর সুন্দর কবিতা, সুন্দর তার চেয়ে সুন্দর আমার আয়েশার মুখ, তার চেয়ে সুন্দর আমি যা রচনা করে যাব স্বদেশের বুক। এবারে আমি পড়ব আমাদের বন্ধুর কর্ণধার শতদল আচার্যের কবিতার পরে আমি চলে যাব আমার কবিতা পড়তে। পরে আমি আবার আমাদের কবিতা একটু আমার কবিতা পড়ে নেব। শতদল আচার্যের কবিতা, এটা গণতান্ত্রিক লেখক সংস্থার আমাদের সমকালে ছাপা কবিতা। এ মিছিল কোন দিকে যায়? শতদল আচার্য। মিছিলে পা রাখলে মনে হয় পবিত্র হয়ে উঠি। প্রতিদিনের খেলায় খেলায় যুদ্ধবিধ্বস্ত শহরে আমারই আঁকা ছবি, রং তুলি, সাফাই, যা ইচ্ছে তা আঁকি। আমার দিক নির্দেশে মিছিলের পথ ঘুরে ঘুরে যায়। তবুও শেষ বেলায় মিছিলে পা রাখলে মনে হয় পবিত্র হয়ে উঠি। সত্যি মিছিলে পা রাখলে এক এক সময় মনে হয়, যখন অন্য মানুষের সাথে আমি মিছিলে পা মিলাই, তখন মনে হয় পবিত্র হয়ে উঠছি মিছিলে। তো হ্যাঁ, সুশান্ত কবিতা শতদল লিখেছে, সুশান্ত কবিতা লেখে না, আজকাল গদ্য লিখে। হ্যাঁ, অধ্যাপক হলেই মানুষের কবিতা লেখা শিখে যায়। অনেকের কমেন্ট এসছে, আমি দেখছি। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আমার কবিতায় যাব। আমার কবিতা আমি আগে বলেছি, প্রথম দিকের কবিতা আমি খুঁজে পাবো না, তবু দুই একটা কবিতা আমি যেগুলো পেয়েছি প্রথম যুগে 88, 89 থেকে, এগুলা দুটো একটা আমি পড়ছি। প্রথমে যে কবিতাটা পড়ব সেটা কোথায় ছেপেছিল আমার মনে নেই, ঠিক আছে। আমাদের ঘরে ফেরা সেদিনই তো শেষ। আমার নিজের কবিতা পড়ছি। আমাদের ঘরে ফেরা সেদিনই তো শেষ, যেদিন ঘরের ঘরে লেগেছে আগুন। আমাদের ঘরে ফেরা সেদিনই তো শেষ, যেদিন বিঁধেছে বুকে
তীক্ষ্ণ হারপুন। চোখ মেলে কেবলই রক্তাক্ত হয়ে জীবন সময় বেনজলে ভাসে গ্যারোস্থালি, ছড়ানো কাটার লোভে বিড়ালের গোনা, আর নদীর গভীরে চোরাবালি, তবুও হৃদয়ে জেলে রেখেছি প্রত্যয়। আমাদের ঘর নেই আর, সকল রাস্তাই আজ হয়েছে আশ্রয়। আমাদের দেশ নেই আর, একাকী কাঁদছে বসে স্বদেশ আমার। চন্দ্রিমাদি লিখেছে স্নিগ্ধা তোর কবিতা পড়া, আমি আমার কবিতাই পড়ছি এখন। আরেকটা কবিতা হচ্ছে সম্মিলিত বসন্তের গান। এগুলো আসলে আগের কবিতা, ইদানিংকালের নয়, আগের কবিতা আমি প্রথম দিকে পড়ছি। সম্মিলিত বসন্তের গান। আমাকে উদ্ধত করো, আমাকে উন্মুক্ত করো সহস্র সফল সূর্যোদয়ে। যৌবনের অধিকারে আমাকে উদ্দীপ্ত করো, আমাকে স্বাধীন করো উত্তাপে আগুনে, আমাকে উন্নত করো, তৃষ্ণাকে প্রখর করো আরো। শুষে নিতে সকল যন্ত্রণা, শোষণের যুপকাষ্ঠে জীবনের দুঃসহ যাতনা। আদিম আলোতে ধন্য এই পৃথিবীতে নেই কি কোথাও কোনো ধ্বনিময় ফাল্গুন রঙিন, কোনো মমত্বের কাছে নেই কোনোখানে এক বিন্দু ঋণ। অক্ষত বিশ্বাসে আমি অতিক্রম করে যাই গ্লানিময় দুঃস্বপ্নের দিন। আহত আবেগে আমাকে মুখর করো, শব্দে শব্দে ভরে দিই আকাশ বাতাস। জীবনে জীবনে দৃপ্ত রক্তের অক্ষরে এঁকে রাখি প্রিয় মুখ স্মৃতি অমলিন। আরেকটা কবিতা আমার মনে হয় এটা এখনও সময়ের সঙ্গে মিল খায়, সেটাও এরকম 88-89 মানে 88-89 সালের রচনা। সেটি পড়ছি আমি, শিরোনামহীন লেখা। বিক্ষত রৌদ্রের মধ্য দিয়ে সময়ের ক্লান্ত হেঁটে যাওয়া তোমাকে আহত করে যদি তুমি ল্যাপ মুড়ি দিয়ে পাশ ফেরো, কিংবা দুই হাতে আবৃত করো তোমার দু চোখ পৃথিবীর গাঢ়তর ওষুধকে। জীবন সে ক্রমাগত জোড়াতালি দিয়ে 1, 2, 3 গুণে যাওয়া। বিক্ষত রৌদ্রের মধ্যে মৃত প্রায় পড়ে আছে দিন, বিষাদের গাঢ়শ্রুতি উদ্বাস্তু জীবন সঙ্গীন। কুয়াশার ছায়াচ্ছন্ন সময়ের সুর তোমাকে আহত করে যদি তুমি লেপ মুড়ি দিয়ে পাশ ফিরো, কিংবা দুই হাতে ঢেকে রাখো শ্রবণ তোমার। কাংসরবে রাত্রি হয় হোক, হরিবল শব্দে শব্দে ডুবুক সংসার। অন্ধ বধির হলে কোনো মতো টিকে যাবে এটুকুই যেন সারাত সার। আসলে আমাদের অনেক অবস্থা, অনেক সময় অনেক কিছু দেখে না দেখার ভান করি, অন্ধ বধির হওয়ার চেষ্টা করি। এটা যেন এই কথাটাই বলেছে। এরপরে যে কবিতাটা পড়বো এর নাম এও কি আরেক রূপ। পোস্টারে পোস্টারে আজ ছেয়ে গেছে শরীর তোমার। অক্ষর কি স্বাধীনতা দিতে পারে? যদি না ছিনিয়ে নিই তাকে, তোমাকে বাঁচাবো বলে সরসে গান্ডীব তুলি হাঁকে খবরদার। সংগ্রাম সমাপ্ত হলে দেখি তোমার আমার মাঝখানে ঘোর ব্যবধান। এও কি আরেক রূপ বলো স্বাধীনতার? স্বাধীনতা চোখের জলে বুকের রক্তে মাঠের শস্যে চেয়েছি যাকে স্বাধীনতা। জীবনে মরণে স্বপ্নে মননে চেয়েছি যাকে স্বাধীনতা। সে স্বাধীনতা আজ ব্যবধান গড়ে তোমার আমার মাঝখানে। অন্তহীন জ্বালা বুকে ক্রমশ শিকার হই জান্তব ক্ষুধার। তোমার শরীর জুড়ে জেগে থাকে অসংখ্য পোস্টার। আসলে
আমি এখন এই মুহূর্তে এই কমেন্টগুলো পড়ছি না। এই কবিতা ভালো লাগছে, এই কথাগুলোই আসছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, আপনারা যে কষ্ট করে দেখছেন। এটাই পরের কবিতা শিরোনামহীন। এখনো সমুদ্র জলে রক্তিম আলতা, জানি না কতটা গেলে পাওয়া যাবে স্থির বালুবেলা, অথবা সে তটভূমি অস্তিত্বেই ছিল না কখনো। বিবর্ণ পাণ্ডুর চাঁদ একা ভাসে স্মৃতির আকাশে। নির্বাচন আর নির্যাতন এ দুয়ের মাঝখানে পেন্ডুলাম দুলছে সময়। ভালোবাসা কিংবা ঘৃণা, মানুষ কোথায় তার খুঁজবে ঠিকানা? মানুষ মানুষ কোথায় কেমন বেঁচে থাকে, কোন স্বপ্ন দেখে তারা, কার আরাধনা করে, ঈশ্বরের নাকি শয়তান? তোমাকে যখন প্রশ্ন করি, অপলোক চেয়ে থাকো উত্তরবিহীন। চরাচর জুড়ে থাকে ভয় ও সংশয়। কোথায় দাঁড়িয়ে আছি আমরা এখন? ভালোবাসা কোথায় খুঁজব বলো নিজস্ব ঠিকানা? আমাদের এবারের কবিতাটা হচ্ছে মানে আমাদের উদ্বাস্তু সমস্যা নিয়ে। আমরা যে উদ্বাস্ত হয়ে যাচ্ছে, আমাদের নামগুলো এক এক করে ছাঁটা হয়ে যাচ্ছে। আমরা নিজ পরভূমি উদ্বাস্ত হয়েছে, কোনটা আমাদের নিজের ঘরেই পরবাসী হয়ে যাচ্ছি আমরা। কবিতাটা মানে ইদানিংকালের লেখা, বছর 2-1 আগের। বাস্তু ভিটার খুঁজে পিঠে কুঁচ পথ চলি, বুঝে না তো সংসারের বোঝা। আমাদের সমস্ত জীবন শুধু বোঝা কাঁধে বাস্তুবিটা খোঁজা। একদিন যে মাটিতে জন্ম নিল পিতামহ প্রপিতামহেরা, তাদের ঘামের দামে যে মাটিতে শস্য হলো বোনা, সেই দেশ সেই মাটি সবুজ, তবু সে তো আমার হলো না। পিঠে বোঝা পথ চলি, ক্রমাগত নুয়ে পড়ে দেহ। খাদের কিনারে এসে থমকে তাকাই, কোন পথে আমাদের গৃহ? থেমে থাকা অন্ধকার আমারই সুধায়, আলো কি গিয়েছে নির্বাসন? কি করে বোঝাই তাকে এ মাটিতে লেখা আছে আমাদের যতিক যাকে। সময় কি চলে যাচ্ছে? না, আছে, ঠিক আছে। একটা কবিতা, যখন মিশর, লিবিয়া ইত্যাদি জায়গায় যখন গণ অভ্যুত্থান হয়েছিল, এটা আমাকে তাড়িত করেছিল। আমাদের দেশেও তখন আন্দোলন সংগঠিত হচ্ছিল। তো এই সময়ে আমার লেখা স্বপ্ন বিষয়ক। স্বপ্নের কি রং হয়, লাল না সবুজ? ভাবতে ভাবতেই রাত কেটে ভোর। এই ভোরে সূর্য ওঠে, আকাশ ছাপিয়ে লাল রং। দিনের আলোয় স্পষ্ট ফুটে ওঠে মিশর, লিবিয়া, লেবানন। আমাদের পোড়া দেশেও তো স্বপ্ন দেখে অসংখ্য মানুষ রাত থেকে ভোর। তাদের সামনে শূন্য থালা, তাদের ঘরের চালের ফুটো দিয়ে সূর্য উকি দেয় ভোরবেলা। হাটে, মাঠে, রাজপথে, তেমাথায়, ময়দানে যে মানুষ জড়ো হয়, যে মানুষ হাতে রাখে হাত, যে মানুষ আন্দোলিত আকাঙ্ক্ষায়, আশঙ্কায়, সারা রাত বৃষ্টি ঝরে। সেই বৃষ্টির ধারায় স্নান করে সে যে দেখে সবুজ পৃথিবী আর আকাশের লাল রং। তাদের স্বপ্নে পৃথিবী আকাশ মিলেমিশে ভোরের সূর্য এক। পরের কবিতা যেটা আমি পড়ব সেটা একটু নস্টালজিক। আমার শৈশব কৈশোর যেখানে কেটেছে, একটা দিগন্ত বিস্তারে মাঠ ছিল সামনে, আমাদের চারদিকে সবুজের সমারোহ, গ্রামীণ জীবন, শান্ত জীবন। তো এটার উপরে আমার লেখা একটা কবিতা, দৃশ্যপট। সামনে তাকিয়ে মেঠোপথ, চাঁদনি হেসেছে সারা রাত। দুইজন মুখোমুখি শুধু, আমি
আর ওই বাঁকা চাঁদ, দিগন্তে শুয়ে আছে মাঠ, ওই দূরে পাহাড়ের রেখা, পেরোলেই চিত্রাঙ্গদা দেশ, ক্যানভাসে ছবি এঁকে রাখা। আকাশে ভাসছে ছেঁড়া মেঘ, অন্ধকারে যায় না খুঁজে না, নিচে আন্দোলিত ধান শীষে চমকিছে কার সে বেদনা। রাস্তা খেলছে কানামাছি, চোখে তার নেই অবসাদ, মাঠে মাঠে বাজে কার বাঁশি, ইশারা করছে বাঁকা চাঁদ। মাঠে মাঠে বাজে কার বাঁশি, ইশারা করছে বাঁকা চাঁদ। আমার কবিতা পড়েছি, আমি এখন আবার চলে যাচ্ছি অন্য কবিতা পড়তে, কারণ আমার সুযোগ পাওয়া যায় না। অনেক কবি আছেন যাদেরকে আমার ভালো লাগে, অনেক সময় তাদের কথাটা আমি সুযোগ পাই না পড়ার, তো তাদের কবিতাগুলো আমি পড়ছি। রাজীব ভট্টাচার্য। আচ্ছা, এর আগে আমি একটু দেখে নিই। কমল চক্রবর্তী বলছেন শতদল আচার্য কবিতার আড্ডা জমিয়েছে। পিঙ্কি চন্দ্রানী, আমার ক্লাস থেকে মিস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। দেবলীনা রায়, সুন্দর দেবচে ওয়াচিং, চন্দ্রিমা দত্ত বলেছেন ভালো লাগছে, দেবচে বলেছেন ভালো লাগছে কবিতার আড্ডা, সতল বলছে দারুণ, আদিমা বলেছে জমিয়ে দিচ্ছে। ধন্যবাদ, আপনারা যে মনোযোগ দিয়ে যে আপনারা দেখছেন বন্ধুরা, এতটুকু অনেক ধন্যবাদ। আমি পড়ছি রাজীব ভট্টাচার্যের কবিতা, পুরনো কবিতা। রাজীব ভট্টাচার্যের ইদানিংয়ের কবিতাগুলো তো মোটামুটি ফেসবুকে দেয়, অত পড়া হয়ে যায়। আমি একটা পুরনো কবিতা পড়ছি। স্বপ্ন নেই, এখানে সূর্যের রোদ্দুরে ভরপুর, এখানে সূর্যের রোদ্দুরে ভরপুর, অথচ এখানে অন্ধকার। আলো জ্বালানো স্বদেশে রাত ফুরোয় না। আশ্চর্য তৃষ্ণা আমার, ক্লান্ত চেতনায় জল নেই, কান্নার অনুভব ছাড়া। সন্ধ্যার বিবর্ণ মুখ দেখে বিদ্যুৎ চমকায়, মেঘ ডাকে, বৃষ্টি নেই, জল নেই, পিপাসা ছাড়া। জেগে থাকা মানা, তাই জেগে আছি ঘুমে, স্বপ্নহীন ও সৌরভুবনে, প্রতীক্ষায় পরিবর্তনে। হে আমার সম্মিলিত প্রাণের সাগর, এ মরুভূমি প্লাবিত করো, সময়কে পরিষ্কার করো, তোমার অফুরান ভাব জলোচ্ছ্বাসে, হে স্বপ্ন তোমাকে আলিঙ্গন করব বলি। এগুলো আসলে লেটার প্রিন্টের লেখা, মাঝে মধ্যে পড়তে একটু অসুবিধা হয়ে যায়, অসাধারণ সব লেখা। তো আমি এবার পড়ছি চন্দ্রিমাদির একটা লেখা, চন্দ্রিমা দত্তের। আমি এটা ফেসবুক থেকে নিয়েছি, অনুমতি ছাড়াই পড়ছি। সীমানাহীন সীমানা। ভোর শিশিরে যে মেয়ে স্নান করে, যে মেয়ে সকালের নাম দেয় প্রার্থনা, যে মেয়ে আলোর আকাঙ্ক্ষায় অন্ধকারে শাঁখ বাজায় একাত্ম হয়ে, তাকে অবহেলায় মুছতে চাইলেই কি আর মোছা? সে মহাকাল তনয়া, যুদ্ধ প্রেম করে, সে মায়া ও মোহের আধার, সে আরব্যরে রজনী থেকে মহানির্বাণ পথ। জানো না, জানা না জানা সে তোমার অভিপ্সা, তবু যেন মেয়ে সীমানাহীন সীমানা। কি অসাধারণ! মেয়েদের কথা কি অসাধারণভাবে লিখেছেন কবি, তাকে আমার ধন্যবাদ। এবারে আমি পড়ব একটা গল্প পড়ব। গল্পটি লিখেছেন আদিমা মজুমদার। গল্পের নাম রশি। আদিমাকে বলেছিলাম একটা লেখা দেওয়ার জন্য, আদিমা দিয়েছে। গল্পের নাম রশি। ওদের এই লকডাউন আমাদের কাছে কি, সাধারণ মানুষের কাছে কি দুর্যোগ নিয়ে এসেছে, তারই একটা চিত্র। গল্পের নাম, ছোট গল্প রশি।
উপোসের সাথে আপোষ করাই জীবন। যে গাছে কুলি পাখিটি বসত, গাইতো করুণ স্বরে গান, সেই গাছের ডালেই রশিটি বাঁধলাম। স্বস্তির একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। প্রথম লকডাউনে হাতের আংটি বন্ধক দেই কচুরুনের কাছে, মাত্র 1000 টাকায়। দ্বিতীয় লকডাউনে সেটা বিক্রি করি 2000 টাকায়। 4 ছেলে মেয়ে শাশুড়িকে নিয়ে ঘরে মানুষ 7 জন। ছেলের বাবা প্যারালাইসিস। তৃতীয় লকডাউনে আর হারাবার মতো কিছু নেই। ইএনডি বাদে উঠে কচুরুন ডাক দেয়, এই বানেসা শুনে যা একটু। ভাবলাম দেখে ফেলেছে, না হয় আংটি ফিরিয়ে দিয়ে বলবে টাকাগুলো ঘুরিয়ে দে। এমনও কথা হয়েছিল। রশিটি টেনে টুনে দেখে এলাম গিট ঠিক মতো হলো কিনা। এই প্রথম ট্রাই করলাম। কি হয়েছে, এই ত্রিসন্ধ্যায় ডাকছেন কেন? শুন, তোর জামাইবাবু বলেছে তোকে আরও 2000 টাকা দিতে, পরে কাজ করে পুষিয়ে দিস। টাকা হাতে নিয়ে পায়ে ধরে সালাম করলাম। ফিরে গিয়ে দেখি রশি নেই। আজরাইল এসে মনে হয় নিয়ে গেছে। আবার কোথায় রশি খুঁজি? আমাদের এই সময়ে লকডাউন কিভাবে আমাদেরকে বিপন্নতার মুখোমুখি করেছে তারই চিত্র চিত্রিত হয়েছে। আমি এখন পড়ছি, এরা সব বর্তমানে যারা লিখছে, আমি পড়ছি এখন শহীদুল হকের লেখা থেকে। শহীদুল হক ভায়া ট্রাঙ্ক রুট নামে একটা পত্রিকা ওরা বের করতো, এখন সেটা বেরোয় না, বিভিন্ন কারণ আছে, সেগুলো আর এখন বলার নয়। তো শহীদুল হক অত্যন্ত সমাজ সচেতন সংবেদনশীল লেখক, একজন গল্পও লেখেন, কবিতাও লেখেন। তার কবিতা পড়ছি। নির্বাক শহর, হে শহর, নির্বাক শহর, তুমি কথা বলো। তুমি কি শেখাবে রক্তিম প্রেম, হে নির্বাক শহর? এ তো জোছনা, এ তো রোদ, তবু মানুষ হারিয়ে যায় প্রতিটি বেলায়। নিরাশ্রয়ে 10 দিকটায়, নিরাপত্তায় ঘা মেরে গেছে সে অনন্ত ছুটির রোববার। তুমি বলেছিলে রোদ তীব্র হলে কিংবা জোছনার গভীরতা আরও মায়াবী হলে আগুনের পতাকা ওড়াবে। কথা ছিল একদিন বিবর্ণ কাপুরুষ আর ছায়ার মতো জবাবহীন হয়ে 10 দিক চষে বেড়াবো। কিন্তু এতদিন এত রাত জেগে জেগে ঘুমিয়ে স্বাধীনতার দাসত্ব ভাঙতে পারিনি। অপঠিত রূপকথার রাজকুমার হয়ে মশাল জ্বালিয়ে মিছিলে আনতে পারিনি অগ্নিবীণাদের। 100 টাকায় কিনে আনা অপ্সরা নেচে নেচে পার হয়ে গেল শরীর শহর। অমৃতের পুত্র হয়ে তাড়া খেতে খেতে আমাকেও হতে হবে জবাবদিহি। হে শহর, নির্বাক শহর, তুমি কথা বলো। অসাধারণ লেখা লিখেছে। আমার কত সময় পাবো আর? আমার কি সময় চলে যাচ্ছে? শতদল, তুমি কি বলতে পারবে আমি আর কতক্ষণ পাবো? ঠিক আছে, আমি চালিয়ে যাচ্ছি, যখন শেষ হবে তখন শেষ। কবিতা আমি প্রজ্ঞা অন্বেষার। প্রজ্ঞা অন্বেষা একজন তরুণ কবি। তার কবিতা নিয়েছি আমি উদ্বাস্তু কলোনি পত্রিকা থেকে। নাম ছিল তার গাছের নামে, সবাই যেমন থামতে জানতো সেও। হঠাৎ যদি মেঘ দুপুরে কান্নাগুলি জাপটে ধরে সামলে নিও। গাছের নামে নাম ছিল তার, আকাশ ছিল মাথার উপর, জানতো কি সে? নিজের তর্ক হতো, মানচিত্রের 1000 ক্ষত মিটবে কিসে। পাখির বাসায় অনেক তো ভার, নিয়েও ছিল নিজের ঘাড়ে আলোর আরেক নাম তো শামা। ধর্মগুলো দিচ্ছে হামা, ঝিমোচ্ছে বক পুকুর ধারে। তার লেখা আমার ভীষণ ভালো লাগে। এই উদ্বাস্তু কলোনি থেকেই পড়ছি আমি
বিশ্বরাজ ভট্টাচার্যের কবিতা বিদেশি। বাবাকে যখন হাঙরদের জিপে তোলা হলো তখন গোটা পাড়া উপুড় হয়ে দেখেছিল আমাদের, প্রতিটি চোখ তখন আতশ কাচ। মা কাগজের সমুদ্রে সাঁতার কাটতে লাগলো, দিদি বোবা চিৎকার দিতে গিয়ে কেমন যেন উদাস হয়ে গেল। আমি মানচিত্রে হাতের খৈনি রাখতে রাখতে ভাবছিলাম বাবা এখন কোথায় যাবে। বাবার তো বিদেশ যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু বিদেশি হবার না। আমাদের এখন এরকমভাবে হঠাৎ করে হানা দিয়ে নিয়ে যাওয়া হয়। তো রাজেশ শর্মা লিখেছেন একটা 4 লাইনের কবিতা পড়ছি। শাকিন, রাজেশ শর্মা একজন তরুণ কবি। প্রথম পা রেখেছি ডি অক্ষরে, দ্বিতীয় পা রেখেছি আ জন্মে, বামনের তৃতীয় পা এখনো শাকিন ছাড়া। আমি জানি না কতক্ষণ করতে পারবো, ঠিক আছে আমি চালিয়ে যাচ্ছি। আমি পড়ছি সঞ্জিতা দাসের কবিতা। সঞ্জিতা দাস আমার অত্যন্ত প্রিয় একজন কবি। তো সঞ্জিতা দাসের কবিতা আমি ফেসবুক থেকে নিয়েছি। সঞ্জিতা, কবিতার নাম একা জেগে। শুনলাম তল্লাটে সবাই আজকাল দরজায় খিল এঁটে থাকে, অথচ তুমি সারা বেলা বাঁশিতে সুর তুলছ। পথের মোড়ে বসে সেই ঝুলি ছাড়া কিছুই তেমন নেই সঙ্গে। যেখানে রাত সেখানেই ঝুলি থেকে বের করছে একটা ছোট্ট কৌটা। ম্যাজিক জানো লোকে বলে, আশ্চর্য এই কৌটোটাই নাকি জ্বলে অন্ধকারে। ইন্ধন কোথায় পাও কে জানে। আমার শুধু জানতে চাই, সবাই যখন দুয়ারে খিল, তুমি কেন জেগে থাকো একা? দরজাগুলো একদিন খুলবে জেনে। আমার এই উপত্যকায় কি অসাধারণ অসাধারণ কবিতা লেখা হয়েছে এবং হচ্ছেও, তা দেখলে আমার মানে রোমাঞ্চ লেগে যায়। পড়ছি দেবাশিস সায়নের একটা কবিতা, বুবা কান্না। আসলে কথা বলে সময় নষ্ট করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে পড়েই যাই, যেখানে শেষ হবে, যখন শেষ হবে শততল কেটে দেবে, ব্যাস। বোবা কান্না। একটা লাল আকাশ চাইছিল শতাব্দীর সূর্য, যেখানে রঙিন ঘুড়িরা জীবনের প্রতিশব্দ খুঁজে বেড়ায়। সূর্যগ্রহণ লাগার আগে উল্লাসে মাতে নব্য শিখণ্ডীরা। একটা স্পেস ছিল, সরি। সূর্যগ্রহণ লাগার আগে উল্লাসে মাতে নব্য শিখণ্ডীরা। হাতরে বেড়ায় সদ্য সৃষ্টি হওয়া কুসংস্কারের বীজ। মরুর ছড়ে ভাইরাস লেখে ন্যাংটো রাজার থিসিস। অসাধারণ কবিতা। কবিতাগুলো সত্যি অসাধারণ। ভাস্কর জ্যোতি অর্ক, ভাস্কর জ্যোতি দোষ অর্ক লিখছি, ভীষণ ভাল লাগে ওর কবিতাগুলো। একটা কবিতা নিয়েছি, ঋণ। আমি কি বোর করছি? ঋণ, ঋণ, ভাস্কর জ্যোতি অর্ক। যে অক্ষয় অক্ষাংশে আমাদের সহবাস, প্রিয় তুমি সেখানে থেকো না, তুমি সেখানে থেকো না। পেঁয়াজের খোলস খোলা শক্তির অপচয় মাত্র। পরে হিমানি মেঘ নতুন পৃথিবী সন্ধান করে। অক্ষর আচর রাজার চাকা ঘুরে রাজনীতির রথ চড়ে। আর বোধহয় দেরি নেই, সন্ধ্যা। ছোপ ছোপ রক্তের দাগ, প্রিয় তুমি ঘরে নেই। যে যাযাবর পেয়েছে আদিম অধিকার, তাকে তুমি নিয়ন্ত্রণ করছো প্রিয়। মেঘ তুমি আমাকেও সাথে নিও, ঈশ্বরের সাথে বিলাপ করব, ভাগ করব মৃত্যুর হাহাকার। আমি পড়ছি অগ্নিশ্বর শিকদারের একটা কবিতা, কেমন আছো দময়ন্তী। কেমন আছো দময়ন্তী,
আজ আমায় দেখলে আর চিনতে পারবে না। অগ্নিশ্বর, তুমি নিশ্চয়ই দেখছো না, পরে দেখে নি। কেমন আছো দময়ন্তী? আজ আমায় দেখলে আর চিনতে পারবে না। ট্রাকে কয়লা ভরার কাজ করতে করতে আজ আমিও পুড়ে কয়লা হয়ে গেছি। আঘাতে আমার টিকলো নাক অনেক আগেই ভেঙে গেছে। যে নাকে তুমি এক সময় হাত বুলিয়ে দিতে আর তোমার আধার কালো চুলে ঢাকা থাকত আমার মুখ। কিন্তু আজ আজ আমি নামহীন সস্তা শ্রমিক, হয়তো শ্রমিকও না, গোলাম, অবৈধ কারবারে বৈধ মামলুক। আমার পরিচয় শুধু কয়েকটা সংখ্যা আর শরীরে কিছু কলঙ্ক চিহ্ন। তাই আমার জীবনে কোনো রং নেই, আছে শুধু কয়লার কালো আর পেটে খিদে। কয়লার বস্তার চাপে অনেকের সব স্বপ্নের দম বন্ধ হয়ে গেছে। উজ্জ্বল তাই আমাদের চোখ জ্বালা করে। মহামারী, যুদ্ধ, নিয়াজের সাথে কুস্তি, সব কিছুতে তাই আমার ভয়। আমার যে আর 1000 মাইল চলার শক্তি নেই। পচে যাওয়া লাশের পাহাড় থেকে আমি আর পরিচিত মুখ খুঁজে বের করতে চাই না। ভালো থেকো দময়ন্তী। সত্যি আজ আমায় দেখলে আর চিনতে পারবে না। ইতি, তোমার নল। আমি আরেকজন কবির একটা কবিতা পড়ছি। সে কবি এখন জীবিত নেই। আমার একজন গীতিকার এবং কবি অলোকনাথ, তার একটা কবিতার নাম প্রতীক্ষা। নদী আমাকে বলেছিল তুই নাকি খুব সুন্দর, তার বুকের আরশিতে প্রতিদিন বুঝি ছায়া ফেলিস তুই। আমি নদীর জলের পানে চেয়ে থাকি, ভাবি তার ঢেউয়ে যদি কখনো বা ভেসে আসে তোর মুখ। আমি কি শেষ করে দেব? আমি আমার দুটো কবিতা পড়ে শেষ করে নিচ্ছি। খুব ভালো হচ্ছে ভাস্কর্যটি, ওর অগ্নিশ্বর ভালো লেখাচ্ছে। ঠিক আছে, আমি আমার লেখায় ফিরে যাচ্ছি। আমার লেখায় শতদল আমি কি আর চালাবো? আমার মাকে নিয়ে লেখা আমার একটা কবিতা, তোমার লণ্ঠন। পিছু ফিরে দেখি দাঁড়িয়ে রয়েছে তুমি অন্ধকারে একা, হাতেতে লণ্ঠন, বাঁশবনে ঝিঝি ডাকে। তোমার লণ্ঠন থেকে ঠিকরে পড়ছে আলো, সে আলোয় আলোময় নিকলো উঠোন। উঠোনের কোণে ফুল গাছ, আমি সেই কোমল আলোর ডাকে কাছে যেতে চাই, বুকে টেনে নিতে চাই মায়া মাখা তোমার আঁচল। আমার চলার পথে তোমার লণ্ঠন, যে পথে এসেছে ছেড়ে সব কৈশোর, ভালোবাসা, কাঁচপোকা, ইতি ইতি উড়ে। সেই আলো আজীবন আমাকে ডাকছে পিছু অনন্ত জীবনে। আমাদের ছেলেবেলায় আমাদের মায়ের মুখ আমাদের সবসময় ডাকতেই থাকে। সাধ, রিসেন্ট লেখা কবিতা, কোয়ারেন্টাইন পিরিয়ডে লেখা কবিতা, সাধ। তোর বাড়ি যাব, তোর বাড়ি যাব, তোর বাড়ি যাব আমি না, তোর হাতে খাবো তোর রাধা ভাত, পাত পেড়ে খাবো আমি না। এইটুকু স্বাদ, এইটুকু খুশি কেড়ে নিয়ে গেল করুণা। দিন চলে যায়, দিন বদলায়, তুই কি তেমন বসেই থাকিস জানি না, আনমো না চোখ, কারো সাথে আমি তোর তো তুলনা টানি না। যারা পথে আছে, পথ হারিয়েছে, পথ ছাড়া কিছু নেই জানা, তারাও তো চায় এক মুঠো ভাত,
দিন শেষে কোনো ঠিকানা, তোর কাছে যেতে কত লাল চোখ, কত তর্জনী, আমাকে শাসায় আমি, তবু মনে মনে তোকে ছুঁয়ে থাকি, মুখোশের বাধা মানি না। মুখোশ আমাদেরকে একজন থেকে আরেকজনকে বিচ্ছিন্ন করে দিচ্ছে ঠিকই, কিন্তু মনের দিক থেকে আমরা কাউকে বিচ্ছিন্ন হোক এটা আমরা চাই না। আমরা চাই সবাই সবার সাথে থাকবো, সবার সাথে জড়িয়ে থাকবো। আমার সময় শেষ হলে আমাকে একটু স্মরণ করিয়ে দিয়ে। আমি একটা ছোট্ট গল্প লিখেছিলাম কোয়ারেন্টাইন পিরিয়ডে, যখন ঝড় হচ্ছে সে সময় আমার মনে হচ্ছে আমার একটু ইচ্ছে করছে এটা পড়ে নি। ছোট্ট গল্প না, আমি কি শেষ করব শতদল? তাহলে আমি শেষ করে নিচ্ছি। আমার এই লাইভ অনুষ্ঠানে আপনারা যারা মানে রয়েছেন, হ্যাঁ, তাদের সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। কবির ভাষায় এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন বন্ধুকে, এবং যারা যারা এখানে আমার লাইভ দেখছেন তাদের সবাইকে আমার অভিনন্দন, ধন্যবাদ। গল্পটা পড়বো বলছো, সময় যে চলে গেল। ধন্যবাদ দেওয়ার পরে আবার পড়তে হয় না। ঝড়। ভোরবেলা ঘুম ভেঙেছিল মেঘের ডাকে। বিছানায় মায়ের কাছে গুটিসুটি মেরে থাকা সজল বারবার চোখ খুলছিল। খড়চালের ঘরের মধ্যে এক কোনায় বৃষ্টির জল। ঝড় থামলেই একলাফে বিছানা থেকে নামে সে। কই যাস? মায়ের কথায় কান না দিয়েই সে দরজা খুলে ছুট। ঘেঙর ঘ্যাং, চারপাশে সমবেত সুর। সজল পুকুর পার পেরিয়ে ছুটছে বায়ুকুনে, এক হাতে বারবার পিছলে যাওয়া প্যান্টের কোমর। কি জানি গাছতলাত আর কতজন আছে? আমবাগান বললে ভুল হয়। 2-3টে গাছ শুধু পাশাপাশি দাঁড়িয়ে। নিচে টুকরি হাতে আগে থাকতে ভুতু, রূপন আর সুবল। ওই সুবল, তোমরা ইনখানে? ইতা আমরার গাছ। তুই গীতা হয়েছে গাছও গীতা তোর নাম লেখা আসেনি? রূপন হাসে। ওই দেখ কতটা পাইছি, বেটা ঘুম ছাড়ে না আর আমরার গাছ মারায়। যা আবার গিয়া মারকুলো ঘুমাইতা। সজল চোখ কষলায়। ভুতু ফুরন কাটে। দেখ দেখ বেটা, ইগু দেখ, টকটকা লাল, যে মিটটা হইব না নি। ওইসে রে, চলো আর খাম নাই। 2-1 গু তার লাগে ওড়াখন খান্দি দিব। টুকরি তুলে নিয়ে চলে যায় ওরা। টাটা। সজল হতবম্ব দাঁড়িয়ে থাকে। চোখের সামনে ওদের ফেলে যাওয়া পিষ্ট কচুবন আর কাদামাখা ঘাস। ওদের উপরেই ঝড় বয়ে গেছে কিছুক্ষণ আগে। সজল, ওই সজল, হয়ে গেছস? মার চিৎকার কানে আসে। আইয়ার গো। গলা শুনে খেকিয়ে ওঠে মা। গুমতনে উঠিও আম গাছর তলো। থোড়া বাদেও তাইন গরম হয়ে যাবে। দৌড়ে আসে সজল। তারা এক হাতে ধরা প্যান্টের কোমর আর এক হাতে একটা পাকা আম। পারলাম না গো। আমার যাইতে যাইতে তারা সব তুকাইয়া নিল গিয়া। আর পাইছি না। তার গলায় কান্না ঝরে পড়ে। মায়ের দিকে তুফানেও যদি বারোই যেতাম। দাঁড়িয়ে থাকে মা। গল্পটা পড়ে নিয়েছি। এবারে ধন্যবাদ। আমার অনেক বকবক আপনারা শুনলেন। আপনারা যারা সঙ্গে শেষ পর্যন্ত শুনলেন তাদের সবাইকে আমার ধন্যবাদ, এবং বন্ধুকে অবশ্যই শতদলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।